আমরা কোনোভাবেই তরুণদেরকে ব্যর্থ দেখতে চাই না, আমরা কোনোভাবেই তরুণদেরকে হতাশ দেখতে চাই না। আমরা দেখতে চাই না যে তরুণরা হতাশ হয়ে দেশ ছেড়ে চলে গেছে, তারা অন্য কোনো দেশের সম্পদে পরিণত হয়েছে। এই তরুণরাই আমাদের দেশের হাল ধরবে, তাই আমরা তরুণদের পাশে ছিলাম, পাশে আছি। আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার, এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। প্রথমেই থাকছে আমার চেষ্টা। যাত্রাপথে হিজড়াদের চাঁদা তুলতে দেখা যায় যে গাড়ি আটকিয়ে সেই গাড়িকেই ভিন্নভাবে বেছে নিয়েছেন এক হিজড়া। তিনি চাঁদা তোলার বদলে আপন মনে গাড়ি চালাচ্ছিলেন। আমরা তাকে গাড়ি থামাতে অনুরোধ করি, তার সাথে কথা হয়, পরিচয় হয়, জানতে পারি তার নাম বুলবুলি। আরও জানতে পারি যে সেই স্কুল কলেজের গণ্ডি পার হয়ে এখন উচ্চ শিক্ষা গ্রহণ করছে। জানতে পারি এই বুলবুলি প্রথম যে কিনা তার তৃতীয় লিঙ্গের পরিচয় দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে। যে ড্রাইভারদের কাছে বা যে চালকদের কাছে যে হিজড়ারা টাকা চাই, সেই গাড়ি আমরা এই জন্য চালাতে চাচ্ছি যাতে করে আর পাঁচজন হিজড়া দেখে যে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, আমরাও কিছু করে খাচ্ছি। আমার ড্রাইভিং প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। এখন আপনি কি গাড়ি চালাচ্ছেন? যে গাড়ি চালাচ্ছি, আমার লাইসেন্সও বের করে দিয়েছে। আমি তৃতীয় লিঙ্গের মানুষ, বুলবুলি, সেইভাবে আমার লাইসেন্সও বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সরকার যদি আমার পর একটু দৃষ্টি দিয়ে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে, আশা করি আমাকে দেখে আমার মতন হাজারো বুলবুলি এইভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবে। গাড়িতে চাঁদা তোলার বদলে হিজড়াদের গাড়ি চালানোর বিষয়টি কেবল বুলবুলির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এই বুলবুলি আরও কয়েকজন হিজড়ার সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন, যারা প্রত্যেকেই গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। যাদের প্রত্যেকেরই রয়েছে এমন কিছু ঘটনা যা শুনলে স্পষ্ট হয়ে যায় যে কেন তারা রাস্তায় কিংবা দোকানে মানুষের কাছে চাঁদা তুলতে বাধ্য হয়ে থাকে। একটা হাসপাতালে স্যার আমি জব করতাম, তখন ওখান থেকে তো যখন আমার তৃতীয় লিঙ্গে প্রকাশ পেল, তখন থেকে তো স্যার আমাকে বের করে দিয়েছে। তাহলে আমরা কাজের সুযোগ তো আমাদেরকে সেভাবে কেউ করে দেয় না। তা কাজের সুযোগ থাকলে অবশ্যই আমরা কাজ করতে চাই, কারণ যখন রাস্তায় যদি একটা প্রতিবন্ধী সে যদি রিক্সা চালাতে পারে, তাহলে আমরা হিজড়া, আমাদের কি নাই, আমরা ওদের তো সব আছে, আমরাও কাজ করতে পারবো। আমাদেরকে এটাকে আমাদের মনে জাগে না? এখন আমরা যে ভিক্ষাবৃত্তিক কাজটা যে করি, সেটা হয়েছে যে স্যার আমরা যখন পরিবার থেকে যখন বিতাড়িত হই, আমাদের পরিবার আমাদেরকে ফেলে দেয় যে আমরা হিজড়ার হওয়ার কারণে। কারণ আমাদের পরিবারে আশপাশের মানুষগুলো আমাদেরকে পরিবারকে টর্চারিং করে যে তুমি হিজড়া, তোমার পরিবার একটা হিজড়া আছে, তোমাদের সাথে আমরা সমাজে বসবো না, মিশবো না। তার জন্য আমরা পরিবারটাকে মুক্তি দিয়ে যখন আমরা চলে আসি, তখন আমরা তো কোথাও কোনো কাজ যত আমাদেরকে দেয় না, তখন আমরা আমাদের পেটের দেয়, আমাদের জীবন রক্ষা করতে যে আমাদের তো পেট আছে, খেতে হয়, ইজ্জত আছে, কাপড় পরতে হয়, তার জন্য স্যার আমরা এই কাজটা বেছে নিই। আমি কাজ করতে চেয়েছিলাম, আমার এরকম একটা সমস্যা হয়েছিল। যেমন আমি একটা অফিসে চাকরি করতেছি, 4 মাসের মতন চাকরি করেছি। করার পরে যখন সে দেখেছে যে না, আমার একটু চলাফেরা অন্যরকম, কথাবার্তা অন্যরকম, একটু মেয়েদের মতন, আমি আসলে সবার মতন না, 5 জনের মতন না, ঠিক আছে, তখন আমার সাথে বললো কি যে তোমাকে আমি 1 মাসের বেতন আরও বাড়তি দিয়ে দিচ্ছি, তুমি কালকে থেকে আর চাকরিতে আসবে না, আর মাসের 15 তারিখে এসে তুমি বেতনটা নিয়ে চলে যাবে। মানে উনি আমাকে এরকম করে বের করে দিয়েছে চাকরি থেকে, যে আমাকে 1 মাসের বেতন দিয়েছে, অগ্রিম আরও 1 মাসের বেতন দিয়ে আমাকে বলেছে চাকরিতে আর আসবে না, তাড়াতাড়ি তুমি চলে যাও, তুমি এরকম মানুষ, আমরা এরকম মানুষ রাখবো না। আসলে সবার আর কি ভয় পায়, অনেকে এই করে, ভয় পাওয়ার তো কিছু নেই, আমরা তো মানুষ। তবে সময় এখন বদলাচ্ছে। বদলে যাওয়ার সময়ে আলোকিত কিছু মানুষ হিজড়াদের কথা আলাদাভাবে চিন্তা করেন। যেমনটা চিন্তা করেছেন একজন স্কুল শিক্ষক। তার হাত ধরেই তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো গাড়ি চালানোর সুযোগ পাচ্ছেন ঢাকায় থাকা খাওয়া। প্রশিক্ষণ শেষে ইতোমধ্যেই তাদের কেউ কেউ গাড়ি চালানো প্রায় শিখেই ফেলেছেন। এখন অপেক্ষা সমাজ তাদেরকে কিভাবে মূল্যায়ন করে সেটা দেখা। আমি যখন গাড়িটা নিয়ে কোথাও যাই, ওই সিগনালে যখন গাড়িটা দাঁড়ায়, ওরা এসে চাঁদা চায়, টাকা চায়। আমার মনে হয় যে
এত সুঠামদেহের অধিকারী, এরা কেন এটা করবে, ভিক্ষাবৃত্তি করবে? আমার খুব খারাপ লাগতো। তখন থেকে আমি শুরু করেছি এদের নিয়ে, এবং প্রায় 7-8 জনকে আমি বেছে নিয়েছি পর্যায়ক্রমে শেখাবো। আমার একদম পার্সোনাল নিজের টাকা, ওদের আমি খাবার দেই, ওদের আমি থাকার জায়গা দেই, ওদের আমি যাবতীয় ব্যবহার মেনটেন করি। তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো গাড়িতে আর চাঁদাবাজি করতে চায় না, বরং গাড়ি চালিয়ে জীবন চালাতে চায়। সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে, নিজেরাও বদলে যাচ্ছে। এখন সমাজকেও ঠিক সেরকম বদলে যেতে হবে, যেখানে তৃতীয় লিঙ্গের মানুষের কাজের সুযোগ থাকবে, সমান অধিকার থাকবে। খুব কষ্ট, এই ভিক্ষা, এই মানুষের কথা, লাঞ্ছনা, এসব ভালো লাগে না। আপনি কি ড্রাইভিং শেখা শুরু করেছেন? জি জি জি, আমি শিখছি বা শিখেছি। শিখেছেন? জি, এখন কি আশা করছেন, চাকরি হবে? ইনশাল্লাহ। তোমার নাম কি? হোয়াটস ইওর নেম? I am Chitty. হোয়াট ক্যান ইউ ডু? I can do many things. বাংলা বা ইংরেজিতে প্রশ্ন করলে উত্তর দিতে পারে, চলতে বললে চলে, থামতে বললে থামে। কেউ হ্যান্ডশেক করতে চাইলে এগিয়ে দেয় হাত। রোবটটির উদ্ভাবক লালমনিরহাটের কলেজ ছাত্র হাবিব। তার দাবি সবকিছু ঠিকঠাক থাকলে রোবটটি কাজ করবে রেস্টুরেন্ট কর্মী হিসেবে। আসলে ঘটনাটি কি, এ নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। হাবিবের বাড়ি ঘিরে উৎসুক জনতার এখন উপচে পড়া ভিড়। সামনের দিকে যাও আবার। ওকে, আবার একটু পিছায় আসো। হাবিব যে খুব বিশাল কিছু আবিষ্কার করে ফেলেছে, এটা কিন্তু আমাদের কাছে মূল বিষয় নয়। আমাদের কাছে সবচাইতে বড় বিষয় একটা গ্রামের ছেলে যে কিনা কেবল স্কুলের গণ্ডি পার হয়েছে, সে গ্রামে বসে একটি রোবট বানিয়ে ফেলেছে। একটু ভেবে দেখুন, তাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে সে কি করতে পারে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? The name of the Prime Minister of Bangladesh is Sheikh Hasina, daughter of Bangabandhu. কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাখবি গ্রামের প্রয়াত মজুমিয়ার ছেলে আহসান হাবিব লেখাপড়া করে স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণীতে। বিভিন্ন দেশের যন্ত্রাংশ দিয়ে প্রায় 2 বছরের চেষ্টায় সে রোবটটি বানিয়েছে। ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও দেখেই মূলত হাবিব এটি তৈরির কাজ শুরু করে। তবে এতে অনেক টাকার প্রয়োজন বলে দরিদ্র মা বাবার কাছে তা চাইতে পারত না সে। তখন থেকেই হাবিব শুরু করে প্রাইভেট পড়ানো। সারা দিন প্রাইভেট পড়িয়ে রাতে করত রোবট তৈরির কাজ। তার দাবি, রোবটটি তৈরি হয়ে গেলে এটিকে দিয়ে রেস্টুরেন্টে কাজ করানো যাবে অন্য কর্মীদের মতোই। গো ব্যাক, 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 স্টপ। আবার সামনের দিকে একটু এগিয়ে যাও, আরো যাও। এটা মূলত আমি একটা হোটেলের জন্য তৈরি করছি। এই হোটেলে খাবার পরিবেশন করবে। আর মূলত এই হোটেলে দেওয়ার উদ্দেশ্য আমার একটা হচ্ছে, আমি বাইরের রাষ্ট্রের একটা ভিডিও দেখি, যে ভিডিওতে একটা হোটেল খাবার পরিবেশন করতেছে একটা রেল লাইনের মতো সীমাবদ্ধ স্থানে। তো আমি এটাকে সামনে না রেখে আমি কইলাম যে আমার তাহলে বাংলাদেশে আমি এটা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো আমি এটাকে চাকা দিই, যেটা হচ্ছে সে সব জায়গায় যেমন নিয়ে আসা করতে পারি। এখন যেমন আমরা রুম থেকে বাইরে নিয়ে আসলাম, ঠিক এটা যে কোনো প্লেসে চালাইতে পারবো। একে সারাদিন মিলে আমি সর্বোচ্চ আধা ঘন্টা চার্জ দিলে সে 8-9 ঘন্টা ব্যাকআপ দিতে পারে অনায়াসে। তো সর্বোচ্চ গেলে যদি কারেন্টের দিক থেকে যায় তাহলে 7-8 টাকা সে ব্যয় করে খরচের দিক থেকে। আর খরচের দিক থেকে এতটুকু টাকা ব্যয় করার পর সে সারা দৈনিক মানে সে 8 ঘন্টার মতো কাজ করতে পারে। অভাবের সংসারে যেখানে পড়ালেখা চালিয়ে যাওয়াটাই কঠিন, সেখানে হাবিব টিউশনি করে রোবট বানাচ্ছে। এমন মেধা ও চেষ্টার অনন্য উদাহরণ আর কি হতে পারে। আমি আরও সামনের দিনে আরও ভালো কিছু রোবট তৈরি করতে চাই। আমার প্রোগ্রাম চলছে। এই রোবট যদি আল্লাহ চায় তো আমার সফল হয়, তাহলে আমি এর থেকে ভালো রোবটের আমার পরিকল্পনা চলছে, যেটা মানুষের মতো সব কিছু করতে পারবে, চলাফেরা একদম হাঁটতে পারবে আমার ইনস্টলেশন মাধ্যমে। ইউক্রেন যুদ্ধের পর আরও একবার স্পষ্ট হয়েছে যে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা এ জাতীয় আরও যেসব ভার্চুয়াল যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলোর ব্যাপারে বিদেশিদের উপর পুরোপুরি নির্ভর করা ঝুঁকিপূর্ণ। অবশ্যই প্রতিটি দেশের নিজস্ব বিকল্প ব্যবস্থা থাকা প্রয়োজন। এমন চিন্তা আরও কয়েক বছর আগে থেকেই বাংলাদেশের 2 তরুণ করেছিলেন। তারা এ ব্যাপারে এক ঝাঁক মেধাবী তরুণদেরকে নিয়ে কাজও শুরু করেছিলেন, যার ফল এখন তারা দেখতে পাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিষ্ঠা করার জন্য আমেরিকার আছে একজন মার্ক জাকারবার্গ। আমাদের তরুণদের মধ্যে সেরকম কি কেউ আছে?
অবশ্যই আছে, তবে নেই কাজের পর্যাপ্ত সুবিধা। পর্যাপ্ত সুযোগ সুবিধা হয়তো নেই, কিন্তু যা আছে তা দিয়ে মেধাবীরা ফেসবুকের মতোই কিছু কি তৈরি করতে পারে না? এমন প্রশ্ন সামনে রেখে দুই বন্ধু তাসফিন ও মুকিত বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে এগিয়ে যেতে থাকলেন। তাদের কাজে খুঁজে বের করলেন এক ঝাঁক মেধাবীদের। দীর্ঘ প্রচেষ্টার পর তাসফিন ও মুকিত প্রতিষ্ঠা করলেন মেড ইন বাংলাদেশ খ্যাত সম্পূর্ণ দেশীয় ও বাংলা ভাষার সামাজিক যোগাযোগ মাধ্যম কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে হলো গিয়ে যে আমাদের সব ডেটা এইটার কন্ট্রোলটা আমরা হারাই ফেলছি আস্তে আস্তে। সো এই কন্ট্রোলটা আসলে এইসব গ্লোবাল প্ল্যাটফর্মের কাছেই আমাদের সব ডেটা চলে যাচ্ছে এবং সেটার মানে আমাদের কাস্টমারদের কাছে আমাদের প্রমোট করতে গেলেও আমরা অ্যাকচুয়ালি পে করছি হচ্ছে হলো গিয়ে এইসব গ্লোবাল প্ল্যাটফর্মকে, এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট যায়। এক হিসাব মতে আপনার ওভার $350 মিলিয়ন বেশি আপনার অ্যাড স্পেন্ডিং হয় এসব প্ল্যাটফর্মে। সো সেই হিসাবে আসলে বাংলাদেশ দেশের টাকাটাও চলে যাচ্ছে, এবং এখানে আমাদের যে কাস্টমার্স বা ইউজার বেসকে রিচ করার অন্য কোনো অল্টারনেটিভ চ্যানেল নাই। সো ওগুলো চিন্তা করে আসলে আমরা জিনিসটা স্টার্ট করি, কনসেপ্টটা। একটাতে তো আমরা একমত যে দেশের ডাটা বাইরে চলে যাচ্ছে, সো আমাদের আসলে অ্যাটলিস্ট টাকাও চলে যাচ্ছে। সো আমাদের আসলে অ্যাটলিস্ট বাংলাদেশিদের একটা অল্টারনেট অপশন দেওয়া উচিত। আমি বলবো না রিপ্লেসমেন্ট, বাট অ্যান অপশন যেটা থ্রুতে তারা মানে যেসব কনভারসেশন করবে বা হোয়াট এভার দে আর শেয়ারিং, এটা যাতে দেশেই থাকে এবং সিকিউর থাকে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কথার প্রতিষ্ঠাতা বারবারই একটা কথা বলছিলেন বিদেশি সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে কেবল বাংলাদেশি তৈরি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে, এটি তারা কখনোই বলেন না। বরং দেশীয় সোশ্যাল মিডিয়া হতে পারে আরেকটি আলাদা বিকল্প ব্যবস্থা। ইউক্রেন যুদ্ধের পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেছে কেন প্রতিটি দেশেরই আলাদা নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম থাকা এতটা প্রয়োজন। রাশিয়ার কেসটা ধরেন, রাশিয়াতে আপনার ধরেন ফেসবুক হয়তো বন্ধ করে দিয়েছে, কিন্তু রাশিয়ার কিন্তু ওন প্ল্যাটফর্ম আছে ভিকে, যেটা ধরেন ওদের 95% আপনার ইন্টারনেট ইউজার এই প্ল্যাটফর্মটা ইউজ করে। সো ওদের কিন্তু কোনো সমস্যা নেই, ওদের কিন্তু অল্টারনেটিভ সব আছে। আপনার আর ইউটিউব সেটা হচ্ছে ইউটিউবের রিপ্লেসমেন্ট। আবার চায়নাতেও ধরেন আপনার আছে ইউকু, যেটা আপনার ওদের ইউটিউবের রিপ্লেসমেন্ট। সো প্রত্যেকটা কান্ট্রি কিন্তু ট্রাই করছে যে এই টেকনোলজিক্যাল ইন্ডিপেন্ডেন্সটা চেতে, যে এই ডিপেন্ডেন্সিটা আপনার স্পেশালি ইউক্রেন ওয়ারের পর এই রিয়েলাইজেশনটা আসলে সব কান্ট্রি আছে। সো সেই হিসাবে আসলে আমাদেরও মানে এই জিনিসটা দরকার। আমরা যেটা চেয়েছি আসলে মানে এটা না যে আমরা বলছি যে মানে ফেসবুক বা অন্যান্য গ্লোবাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোকে আসলে রিপ্লেস করতে হবে, কো এক্সিস্ট করতে পারে। আমাদের এই টাইপের শুধু মানে অল্টারনেটিভ প্ল্যাটফর্ম শুধু এই যে সোশ্যাল মিডিয়া না, অন্যান্যগুলো তো আসা উচিত। তাতে যেটা হবে যে দেশের মানে ট্যালেন্টকে পুরোপুরি আমরা ইউটিলাইজ করতে পারবো, কারণ দেশে অনেক ট্যালেন্টেড প্রোগ্রামার্স, ডেভেলপার্স অ্যান্ড টেস্টার্স, কিউএ আছে, যারা কিনা আসলে অনেকে বিদেশে চলে যাচ্ছে, জাস্ট দেশে ভালো অপরচুনিটি নেই বলে। সো আমরা যদি সাস্টেইনেবল এরকম কিছু প্ল্যাটফর্ম করতে পারি যেটা আস্তে আস্তে বিদেশিগুলোর অল্টারনেটিভ হতে পারে, এবং সেটাতে যদি আমরা এমপ্লয়মেন্ট বাড়াতে পারি, সেটা আমাদের নিজেদের দেশের জন্যই ভালো। মজার ব্যাপার হলো দুই বন্ধুর এই সোশ্যাল মিডিয়া এতটাই দেশীয় যে এটাকে আরেক অর্থে নিজের দেশের বাড়ির সোশ্যাল মিডিয়া বলা যেতে পারে। সেরকমই কিছু অপশন সেখানে রাখা হয়েছে। এটি তারা করতে পেরেছেন কারণ দেশের সন্তান হিসেবে তারা বাংলাদেশের আঞ্চলিকতা এবং সংস্কৃতির বিষয়টি বোঝেন, যা বিদেশি সোশ্যাল মিডিয়াগুলো বুঝতে পারে না। এখানেই তারা বেশি এগিয়ে রাখছেন দেশীয় সোশ্যাল মিডিয়াকে। আমরা যেটা করছি সেটা হচ্ছে হলো গিয়ে যে রিজন ওয়াইজ আপনার কন্টেন্টগুলোকে ভাগ করে ফেলেছি। সো আপনি ধরেন যদি একটা সিলেটের ইউজার হন, তাহলে আপনি
যে কন্টেন্টগুলো দেখবেন এর মেজরিটি আপনি দেখবেন সিলেটের ইউজারদের। সো এভাবে আমরা আর কি সেগ্রিগেশন করেছি যাতে আপনার লোকাল কমিউনিটিগুলো ডেভেলপ হয়। একটা দেশে সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠা করার জন্য যে আনুষঙ্গিক সুবিধা এবং অর্থের প্রয়োজন, বলা যায় তার কিছুই পাননি তাসফিন ও মুকিত। তারপরেও তারা কিভাবে কি করলেন সেই গল্প সত্যি অবাক করার মতো। আমরা যেটা করছি, কিছু ট্যালেন্টেড ইয়াং ফিউচার সুপারস্টার যেটা আমাদের মনে হয়েছে সিলেক্ট করে ওদেরকে আমরা গ্রুম করছি, ট্রেনিং করছি। এর মধ্যে আমাদের নিজেদের অভিজ্ঞতা ছিল বিদেশের সাথে কাজ করে, সো মানে কিছু এক্সপার্টিস আমরা নিজেরা গ্রো করছি, সেটা আমরা শেয়ার অ্যান্ড ট্রান্সফার করছি এই নতুন জেনারেশনে। সো এখন আমরা একটা টিম রেডি করতে সক্ষম হয়েছে যারা প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ, যারা কিনা মানে এরকম টাইপের অ্যাপের উপর কাজ করে, অ্যাপ এবং সোশ্যাল প্ল্যাটফর্মের উপর কাজ করে। একসাথে এত বিশাল আকৃতির গরুর যে দেখা মিলতে পারে সেটা সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। নারায়ণগঞ্জের শিক্ষিত তরুণদের হাত ধরে সাম্প্রতিক সময়ে যেসব গরুর খামার গড়ে উঠেছে সেখানে ঈদকে সামনে রেখে বিভিন্ন আকৃতির গরু দেখা যাচ্ছে। তার মধ্যে এমন কিছু বিশাল আকারের গরু রয়েছে যা নিয়ে রীতিমতো ওই এলাকায় উন্মাদনা চলছে। তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে ঈদকে সামনে রেখে যে বিশাল বিশাল গরু নিয়ে আসা হয়েছে সেটা সত্যি অবাক হওয়ার মতো। কেবল যে বেশি বেশি খাবার দিয়ে এইসব গরুকে এত বড় করা হয়েছে বিষয়টি কিন্তু সেরকম নয়, বরং এর পেছনে রয়েছে তরুণ উদ্যোক্তাদের ব্যাপক পড়ালেখা। একসময় এই জাতীয় কৃষি কিংবা লাইভস্টক সেক্টর ছিল অশিক্ষিত মানুষের সেক্টর হিসেবে পরিচিত, কিন্তু যত দিন যাচ্ছে ততই এখানে শিক্ষিত মানুষের গুরুত্ব বাড়ছে, যে কারণে এখানে এসে শিক্ষিত তরুণরা রীতিমতো বিপ্লব ঘটাচ্ছেন। শিক্ষিত তরুণদের সাথে এসব খামারের কি সম্পর্ক সে প্রসঙ্গে যাওয়ার আগে আমরা জানতে চাই এসব বিশাল গরুর ব্যাপারে কিছু তথ্য। এখানে প্রথম যে গরুটা দেখতেছেন এটা লাইভ ওয়েট আছে 1 টনের উপরে, 1 টন প্লাস। এটা আমাদের এখানে 1.5 বছর যাবত আছে। এটা আমাদের আস্কিং প্রাইস 15 লক্ষ টাকা। এবার প্রাণী সম্পদের যে নারায়ণগঞ্জে প্রাণী সম্পদের মেলা হয়েছে এটাতে এই বছর এটা প্রথম পুরস্কার পেয়েছে, ফার্স্ট হয়েছে এটা আমাদের। এটার আস্কিং প্রাইস 12 লক্ষ টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে তরুণরা যে বিশাল বিশাল গরু খামারে নিয়ে এসেছে সেখানে গবাদি পশু নিয়ে পড়ালেখার গুরুত্ব এখন প্রমাণিত সত্য। কি ধরনের খাবার দিতে হবে, প্লাস গরুর যে ভ্যাকসিনেশনের যে বিষয়টা, এইগুলা ডেটগুলা পর্যায়ক্রমে মনে রাখা বা এগুলো সফটওয়্যারে এন্ট্রি করে রাখা বা প্রযুক্তির ব্যবহার করা। এই ক্ষেত্রে আমি বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি এবং এর পাশাপাশি এখানে আরকে অ্যাগ্রো ফার্মে অ্যাকাউন্টস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। তো আমার দায়িত্বগুলোকে আমি যতটা স্বচ্ছ এবং সুন্দরভাবে করতে পারি, আমি যদি আজকে পড়ালেখা বা শিক্ষিত না হতাম তাহলে সেগুলো আমার দ্বারা সহজে করা সম্ভব হতো না। এগ্রিকালচারে পড়াশোনা করে এসে যারা এই সেক্টরে কাজ করতেছে তারা দ্রুত ডেভেলপ করতেছে, বিপ্লব ঘটাচ্ছে। আমিও এখানে এগ্রিকালচারে পড়াশোনা করে এখানে জব করতেছি 7 বছর যাবৎ। বিশেষ করে এই গরু পালনের যে বিষয়গুলা, গরুর বিভিন্ন প্রকার ভ্যাকসিনেশান, যেরকম অ্যানথ্রাক্স, এফএমডি, বিকিউ, এলএসডি, এইগুলা সম্পর্কে, তাছাড়া ট্রিটমেন্ট সম্পর্কে জানতে হলেও আপনার শিক্ষাগত যোগ্যতা দরকার। তরুণদের হাত ধরে গড়ে ওঠা নারায়ণগঞ্জের এসব খামারের গরু একদিকে সরাসরি বিক্রি হচ্ছে, অন্যদিকে অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর বিক্রি হচ্ছে। ঈদকে সামনে রেখে দোকান বা মার্কেটগুলোতে যেমন উৎসবের আমেজ দেখা যায়, সেরকম এক আমেজ খামারগুলোতে তরুণরা নিয়ে এসেছে তাদের নিত্য নতুন চিন্তা দিয়ে। বিগত সময়ে দেখা যায় যে আমরা অনেক সময় ইউটিউব ভিডিওর মাধ্যমে দেখে থাকি বিভিন্ন দেশে বিভিন্ন হাট বা বিভিন্ন মান্ডিগুলোকে
তারা খুব সুন্দরভাবে সাজায়। সেই কনসেপ্টটা আমরা মাথায় রেখেই এবার আমাদের এই ফার্মটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। এই পর্যায়ে থাকছে আওয়াজ তোলো। তুমি এত কালো, তোমার আম্মু তো অনেক ফর্সা, তাহলে তুমি কিভাবে কালো হলে? তুমি তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, কিন্তু তোমার নাকটা একটু বোচা। শুনলাম সামনে নাকি তোমার বিয়ে, মুখে এত দাগ, বিয়েতে তো সমস্যা হয়ে যাবে। তুমি এত চিকন কেন? তোমার তো বিয়েই হবে না। তার উপরে দেখি লম্বাও, এভাবে করে কি ছেলে পাওয়া যায় এত লম্বা? আল্লাহ, মেয়েটা দেখতে কত সুন্দর, কিন্তু ওর ভয়েসটা না একটু ছেলেদের মতো। এত ছোট চুল, পুরাই তো ছেলেদের মতো লাগে। তার মধ্যে আবার কি এইসব রং টং করে রাখছো? এই জাতীয় মন্তব্য বা কটাক্ষ আমরা প্রায়ই শুনে থাকি। ভেবে দেখুন কেন এসব কটাক্ষ করা হচ্ছে। এসব কটাক্ষ করা হচ্ছে নারীকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য, এবং এটা করা হচ্ছে বিকৃত মানসিক চিন্তা থেকে ইচ্ছাকৃতভাবে। কিন্তু এর পরিণাম যে কী হতে পারে সেটা নিয়ে কি কখনো আমরা ভেবে দেখেছি? এই নিয়ে কাজ করতে গিয়ে আমরা এমনও পেয়েছি যে কিছু নারীর মৃত্যু পর্যন্ত হয়েছে এই ধরনের কটাক্ষের কারণে। নারীদের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ বা বডি শেমিংয়ের মতো বিষয় নিয়ে কেন গবেষণাধর্মী কাজ হওয়া দরকার, সেটি আঁচল ফাউন্ডেশন প্রথম অনুভব করে একটি ঘটনা দিয়ে। ওই ফাউন্ডেশন তরুণদের ক্যাম্পাস ভিত্তিক একটি সামাজিক প্ল্যাটফর্ম। আমাদের একজন টিম মেম্বার আমাকে একদিন ফোন দিয়েছে, ফোন দিয়ে বললো যে তার মা তার সাথে খুবই রাফ বিহেভ করে। ব্যাপারটা এমন, তাকে তার কোনো ফ্রেন্ডের সাথে মিশতে দেয় না, বের হইতে দেয় না, বাসায় যখন থাকে তখন দেখা যায় বিভিন্নভাবে বকাঝকা করে। সো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন উনি বকাঝকা করছেন। তো সে বলল যে ভাইয়া, মূলত সমস্যা হচ্ছে আমার এখন পড়াশোনা শেষ, মাস্টার্স শেষ, সুতরাং এখন আমার আসলে বিয়ে করার জন্য পাত্র দরকার। কিন্তু সমস্যা হচ্ছে প্রপার পাত্র যখন আসে তখন দেখা যায় যে আমার শারীরিক গঠনের কারণে তারা চলে যায়। তো এটা শোনার পর আমার খুবই খারাপ লাগলো। সেটা থেকে আমরা চিন্তা করি যে নারীরা কোন কোন কারণে মানসিকভাবে সমস্যাগ্রস্ত হয়, এটা আমরা খুঁজে বের করি। ফলে এই কটাক্ষ নিয়ে আমরা গবেষণা করা শুরু করি। নারীকে নিয়ে কিংবা তার শারীরিক বিষয় নিয়ে অবলীলায় যে কটাক্ষ চলে, সেটার পরিণাম এক কথায় ভয়াবহ সেই চিত্রটি স্পষ্ট উঠে আসে আঁচল ফাউন্ডেশনের ওই গবেষণার ফলাফলে, যেখানে দেখা যায় 70% তরুণী শারীরিক বিষয় নিয়ে কটাক্ষ বা বডি শেমিংয়ের শিকার, যা কিনা কিছু নারীকে আত্মহত্যার দিকেও ধাবিত করেছে। আমাদের সম্প্রতি যে রিসার্চটা হয়েছে সেই রিসার্চে ফুটে উঠেছে যে নারীরা সবচেয়ে বেশি কটাক্ষের শিকার হয় তাদের ওজন বৃদ্ধির কারণে, যা আমাদের রিসার্চে ফুটে উঠেছে 40% ছিল। এছাড়াও দেখা যায় যে মেয়েরা হচ্ছে গায়ের রঙের জন্য খুব কটাক্ষের শিকার হয়, যা ছিল 37%। আমরা মোটা ওর গায়ের রং ছাড়াও আমাদের যে রিসার্চটা হলো সেখান থেকে পেয়েছি যে 16.65% নারীরা তাদের ভয়েসের জন্য, তাদের মুখের যে বিভিন্ন গড়নের জন্য এবং বিয়ের জন্য কটাক্ষের শিকার হয়ে থাকে। রিসার্চটাতে আমরা কিছু ডাটা দেখতে পাই, সেখানে হচ্ছে আমাদের 70% যারা রিসার্চে অংশগ্রহণ করছিলেন তাদের মধ্যে 70% বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন। আর হ্যাঁ, শিকার হয়েছিলেন। এর মধ্যে 37% হচ্ছে শুধুমাত্র আত্মীয় স্বজনের মাধ্যমে বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন, 22% বন্ধু বান্ধবের মাধ্যমে, যেটা খুবই একটা অ্যালার্মিং একটা বিষয়, আর 14% পরিবার থেকে। এটা একদম মূল বেস ফ্যামিলি থেকেও তারা হচ্ছে বডি শেমিংয়ের শিকার হয়েছেন। এমন একটি ঘটনা আমাদের সামনে উঠে এসেছে। একজন নারী বেশ চিকন ছিল, তার শারীরিক অবয়ব অন্য নারীদের তুলনায়। তো এটা নিয়ে তাকে বেশ পারিপার্শ্বিক থেকে বেশ কথা শুনতে হয়েছে এবং একটা পর্যায়ে তার মা তাকে একটু বেশি করে খেতে বলায় সে আত্মহত্যা করে। আপাত দৃষ্টিতে মা একটু বেশি করে খেতে বলেছে তো ভালোবেসে বলেছে, তাহলে কেন সে আত্মহত্যা করবে? এটার যখন আমার কারণ অনুসন্ধান করতে গিয়ে একটু পেছনে ফিরে তাকাই, তখন দেখি যে আসলে তার এই শারীরিক অবয়ব নিয়ে সে যে অতিরিক্ত চিকন, এটা নিয়ে তার সহপাঠীদের কাছে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের কাছেই তাকে শুনতে হয়েছে। একই কথা বারবার শুনতে শুনতে এক পর্যায়ে যখন তার মা তাকে ভালোবেসেই খেতে বলেছে, তখন তার হয়তো মনে দাগ কেটে গিয়েছে যে আমার মাও আমাকে এভাবে বললো, এবং একটা পর্যায়ে ওই প্রেশার থেকে, ওই মানসিক যাতনা থেকে সে আত্মহত্যার মতন পথ বেছে নেয়।
বডি শেমিং কিংবা কটাক্ষের কারণে নারীরা যে কতটা মানসিকভাবে বিপর্যস্ত থাকে সেটিও উঠে এসেছে তরুণদের ওই গবেষণায়। নারীদের নিয়ে গবেষণা করার ফলে আমরা যেই সব উত্তর পেয়েছি, আমরা দেখেছি সেসব উত্তর আমাদের নিজেদের জীবনের সাথেও মাঝে মাঝে মিলে যায় এবং কম বেশি সকল নারীকেই এই সকল কটাক্ষের শিকার হতে হয় এবং প্রত্যেকটি কটাক্ষ নারীদের যে কনফিডেন্স লেভেল, যে আত্মবিশ্বাস, সেটাকে একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসে। আমি নিজেও একজন মনোবিজ্ঞানের শিক্ষার্থী এবং সাথে সাথে আঁচল ফাউন্ডেশনে এই রিসার্চটা পুরোটাই আমি লিড দিয়েছি। শারীরিক কটাক্ষ একটা খুবই সেন্সিটিভ বিষয়। এই শারীরিক যেই কটাক্ষ, এগুলো যখন একটা শিশু বা একটা কিশোর ছোট বয়স থেকেই ফেস করতেছে, তার পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর এটা প্রচণ্ড পরিমাণ এফেক্ট ক্রিয়েট করে। সো দ্যাট সে দেখা যায় পরবর্তীতে এক্সপ্রেসিভ হয় না, ইন্ট্রোভার্ট হয়ে যায়। সো যখন তার মধ্যে পরবর্তীতে কোনো নেগেটিভ পালস ক্রিয়েট হয়, নেগেটিভ ফিলিংস আসে, তখন সে সেটা এক্সপ্রেস করতে পারে না, তার মধ্যে হাইড রেখে যায়। সো এটা পরবর্তীতে সুইসাইডাল অ্যাটেম্পটের দিকেও বেশি ধাবিত করে। সামাজিক একটা জায়গা থাকে, ডিসক্রিমিনেশন জায়গা বা বৈষম্যের জায়গা। সমাজ আমাদেরকে বিভিন্নভাবে মানে সমাজ দমিয়ে রাখার চেষ্টা করে। তো এই দমিয়ে রাখার ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এখানে মানসিকভাবে ডিসঅর্ডারে ভুগি বা হচ্ছে এরকম ব্যাপারটা হয় যে সমাজ আমাকে খারাপভাবে দেখছে, আমি সেটাকে মেনে নিয়ে খুবই সংকীর্ণ মনে হয়ে গেলাম, হীনমন্যতায় ভুগলাম, তখন দেখা যায় যে তারা আরও বেশি চাপিয়ে বেড়াবে আমাদের উপর। সো আমরা যদি এটাকে হচ্ছে ওভারকাম করে সামনে এগিয়ে যাই, তাহলে আশা করি সমাজ আমাদেরকে দমিয়ে তুলতে পারবে না। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbt.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।